অবশেষে ইটালি থেকে বেলজিয়ামের চলে আসার দিন চলেই আসলো। আজকে ভোরবেলা ছিল আমাদের ফ্লাইট 5:30টার দিকে। তো রাত 12টার দিকে আমরা বের হয়ে গিয়েছি। আমাদের একটা ট্যাক্সি আসার কথা ছিল। আমরা হোটেলের ম্যানেজারকে বলে রেখেছি যে আমাদেরকে একটা ট্যাক্সি ভাড়া করে দিতে, যেন আমরা ইজিলি যেতে পারি। আমাদের এখানে একটা ভাইয়া বলেছিল যে আপু আপনারা ইচ্ছে করলে এখান থেকে বাস সরাসরি এয়ারপোর্টে যায়, সেখান থেকে বাসে করে চলে যেতে পারবেন। বাট আমি আসলে চিন্তা করেছি যে আমার বাচ্চাদের সেফটিটা ইম্পর্ট্যান্ট জিনিস। আর সবচেয়ে বড় কথা হয়েছে যে বাস আমি চিনি না, জানি না, পরে আমার ফ্লাইটটা মিস হয়ে যাবে বাসে ওঠার জন্য। এর কারণে বলেছি যে না, দরকার নেই, আমি একদম ট্যাক্সিতে সরাসরি যাব, একদমই রিল্যাক্সভাবে, কোনো টেনশন নেই। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। অবশ্য আমাদের হোটেলের চেক আউটের ডেট ছিল আগামীকাল সকাল 11টা পর্যন্ত, বাট আমরা আসলে রাতেই চলে যাচ্ছি। কিছু করার নেই, আমরা না থেকে পেমেন্ট করেছি বলতে গেলে বলা যায় আর কি। তো আমরা এই হোটেলটাতে ছিলাম, দেখতে পাচ্ছেন আমাদের জন্য বড় একটা ট্যাক্সি চলে এসেছে, একটা মাইক্রোর মতো। তো হোটেলের যে ম্যানেজার ছিলেন উনি ম্যানেজার না, অবশ্য হোটেলে যারা আর কি জব করে আর কি, তো ওনারা এসে রিসিপ্টটা দিয়ে গেল। কারণ আমরা পেমেন্ট তো করছি প্রথমেই, বাট রিসিপ্টটা দিয়ে গেল আমরা কতদিন থেকেছি, কী অবস্থা। তো আমার কাছে আসলে ভালোই লেগেছে হোটেলটা। এই হোটেলটাতে ছিলাম, এটা খুবই ভালো একটা হোটেল, সিকিউরিটি আছে অনেক ভালো। ওদের মানে কি বলবো, ওদের আচার আচরণ, তারপর কোয়ালিটি, সব কিছুই অনেক ভালো। তো যাই হোক, এখানে দেখছেন ট্যাক্সি ড্রাইভারটা, আমার আসলে ওনার ড্রাইভিংটা একটু ভালো লাগেনি, কারণ উনি রাস্তার মাঝখানে এমনভাবে চালাচ্ছিল, কারণ যেহেতু রাত 12টা বাজে, রাস্তাঘাট একদমই খালি ছিল। তো উনি এই ফাঁকে অনেক স্পিডে চালিয়েছে। আসলে ওনার এত স্পিড দেখে আর বারবার ব্রেক করতেছিল। পরে আমি বাধ্য হয়ে বলেই ফেলেছি, যেহেতু আমি মায়েদের চিন্তা তো একটু বেশিই থাকবে, তাই না? তো আমি বলে দিয়েছি প্লিজ আপনি একটু আস্তে চালান, কারণ আমার বাচ্চারা পিছনে, ওরা ঘুমাচ্ছে। তো যাই হোক, এরপরে উনি আস্তে আস্তে ড্রাইভ করেছে, কারণ বাচ্চাদের জন্য এটা অনেক রিস্ক হয়ে যায় আসলে যখন এত স্পিডে ড্রাইভ করে। তো এই হোটেলটাতে ছিলাম, আমি জানি না কেন কোনো একটা অজানা কারণে খুব মায়া লাগছিল, মনটা খারাপও লাগছিল। তারপরও জানি না কোন অজানা কারণ, বাট আমার কাছে খারাপ লাগছিল। আচ্ছা যাই হোক, এখানে আমি কি বলে চলে যাচ্ছি হোটেলটা ছেড়ে। আমার বাচ্চারাও একটু মনটা খারাপ লাগছিল, ওরা বলছিল যে আমরা আরও 2টা দিন থেকে যেতে পারলাম না। তো এয়ারপোর্টে চলে আসলাম। এয়ারপোর্টে এসে দেখি কোনো মানুষ নাই। আমি তো অবাক, কী ব্যাপার, এত রাতের বেলা মানুষ নেই, রাতের 12টা বাজে মানুষ নাই, একদমই খালি। তো আমার তো এত খারাপ লাগছিল যে কেন এত আগে আগে আসলাম, আর একটু লেট করে আসলেই পারতাম। অবশ্য আমরা কোনো সময় যখন কোনো কাজ তাড়াহুড়া করে করি, দেখা যায় সেটাই বেশি লেট হয়। আর যদি ধৈর্য রেখে করি, তাইলে দেখা যায় যে ওইটা একদম পারফেক্ট হয়। এর কারণে আমার কাছে মনে হয় তাড়াহুড়া না করে ধৈর্য করে কাজ করা উচিত। আর দেখতে পাচ্ছেন একদম নীরব, কোনো মানুষ নেই। কয়েকজন মানুষ ছিল, উঠতে গেলে 20-30 জন, কিংবা 30 জন 50 জন এরকম আর কি। তো এখানে আমরা বারবার কফি খেয়েছি, আর কি করার, কফি আর ওদের জন্য কাপুচিনো কিনেছিলাম, কারণ ওরা বাচ্চা মানুষ তো কখনোই এত লেট করে ঘুমায় না। এর কারণে, কারণ আমি বাসায়, ওরা 9টা বাজে ঘুমিয়ে পড়ে। আর দেখছেন মানুষ এয়ারপোর্টে শুয়েছিল, কি করবে, কারণ ওরাও আগে আগে চলে আসছে। অনেক সময় আসলে এয়ারপোর্টে ফ্লাইটের জন্য সবসময় আগে আগে যাওয়াটাই ভালো। তো অনেক মানুষ শুয়েছিল, কেউ ঘুমাচ্ছিল বাচ্চাদেরকে নিয়ে। তো যাই হোক, এখন আমরা আমাদের সিকিউরিটি চেক ইন করে তারপর আমাদের বোর্ডিং গেটের কাছে চলে যাচ্ছি। ওদের এয়ারপোর্টটা খুবই সুন্দর, দেখলেও ভালো লাগে। তো আমরা ঘোরাফেরা না করে আমরা আগে আমাদের বোর্ডিং গেটের পাশে যাচ্ছিলাম, কারণ আমরা এবার চাইনি যে আমাদের ফ্লাইটটা মিস হোক। তো এর কারণে ফার্স্টে আমাদের বোর্ডিং গেটের পাশে চলে যাচ্ছিলাম। আর এখানে দেখছেন এয়ারপোর্টটা বিশাল বড়। তো যখন সিকিউরিটি চেক ইন করে ঢুকলাম, তখন দেখলাম যে না, ভিতরে একটু মানুষ আছে, কিন্তু সব দোকানপাট বন্ধ ছিল এয়ারপোর্টের, শুধু খাবারের দোকানগুলো ছাড়া। আর এখানে একটা বড় হারমোনিয়াম ছিল, কেউ যদি বাজাতে চায়। এই যে অবশ্যই একটু পরে একটা মেয়ে এসে বাজিয়েছে, প্রায় 10-15 মিনিটের মতো। তো যাই হোক, এটা কিন্তু অন করা ছিল। তো এখানে আমাদের ওয়েট করতে হবে, অনেকেই ওয়েট করতেছে আরও আগে থেকেই।
তো আমরা ভাবলাম যে ওকে একটু ঘুরে আসি এয়ারপোর্টটা। উপরে গিয়ে দেখলাম শুধু খাবারের দোকানগুলো খোলা, আর সব শপিং করার সব দোকানগুলো যেমন পারফিউম কিংবা ব্যাগ কিংবা এরকম কিছু সবগুলো দোকানগুলো বন্ধ ছিল। তো এখানে একটা সুন্দর জিনিস দেখতে পারলাম, সব কিছু মিনি, অর্থাৎ ছোট মিনি পাস্তার প্যাকেট, ছোট বিয়ারের বোতল, কেউ যদি কাউকে গিফট দিতে যায় সুবনিক যেটাকে বলে, এইটা ছিল। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে, বাট আমার কিনতে ইচ্ছে হয়নি, কেন জানি না, বাট আমার ইচ্ছে হয়নি কেনার জন্য। তো দেখছিলাম, ভিডিও করছিলাম, এতটুকুই আর কি, রেখে দিলাম স্মৃতির পাতায়। কোনো সময় যখন ভালো লাগবে দেখবো আমি, যখন মিস করব। তো যাই হোক, আমার বাচ্চারা আসলে খুবই ক্লান্ত ছিল, কারণ ওরা ভালো করে ঘুমাতে পারেনি। এখন রাত 1:30টার মতো বাজে, আর ওরা আসলে ভালো করে ঘুমাতে পারেনি। এর কারণে বললাম যে তোমরা প্লেনে ওঠার পর তারপর একবারে ঘুমিও। আর খাওয়া দাওয়ার কোনো অপশনও ছিল না, কারণ এখানে আসলে হালাল খাবারটার পাওয়া যায় না। তারপরে আমরা এর কারণে টুনা ফিশের স্যান্ডউইচ কিনে খেয়েছি। আসলে বাইরে গেলে, মানে বলতে গেলে ইউরোপের দোকানগুলোতে এই টুনা ফিশের স্যান্ডউইচটাই আমাদের জন্য উপযোগী, এছাড়া আর কিছুই না। তো এর কারণে আমরা শুধু খাইনি, বাট জাস্ট টুনা স্যান্ডউইচ কিনেছিলাম। তো এরপরে আমাদের সময় আসলো প্লেনে ওঠার। তো আমার বাচ্চারা তো একটু ক্লান্ত, এর কারণে একটু বিরক্ত বোধ করছিল। তারপর আমি কিছু বলিনি, যাই হোক ওরা চুপচাপ যাচ্ছিল, কারোর সাথে কেউ বেশি কথা বলতেছিল না। তো এখন আমরা বিমানে উঠে যাচ্ছি। আর আসার সময় বিমানটাতে খুবই ভয় লেগেছে, আমি জানি না কেন বিমানটা বারবার ঝাঁকুনি দিচ্ছিল, অনেক ভয় লেগেছে। প্লাস বিমানটা যখন মাটিতে নেমেছে, এত বড় একটা ঝাঁকুনি দিয়েছে, কি বলবো, খুবই ভয় লেগেছে এই বিমানটাতে। তো যাই হোক, এখানে আমরা বিমানের সিটে চেক করছি বসার জন্য আমাদের সিট নাম্বার অনুযায়ী। এবার আমাদের সিটটা পড়েছিল একদম শেষের দিকে, আসার সময় সিটটা পড়েছিল সামনের দিকে, বাট এবার আমাদের সিট নাম্বারটা পড়েছিল একদম শেষের দিকে। তো এবার আমি আমার তারেক আর নিসাকে নিয়ে বসেছি একসাথে, আর আমার হাজব্যান্ড আর আমার দিদার একসাথে বসেছিল। সবচেয়ে মজার কথা ছিল, প্লেনের অর্ধেক সিটগুলো খালি ছিল, একদমই অর্ধেক সিটগুলো খালি ছিল। এই যে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড আর আমার বড় ছেলে। আর ওরা সবাই আসলে ক্লান্ত হয়ে গিয়েছিল ঘুমের কারণে, কারণ আমরা কখন এরকম রাত জাগি না। এখন ভোর 5:30 বাজে, দেখতে পাচ্ছেন আলো হচ্ছে একটু একটু করে, আর এখন তো সকাল 5টার দিকে আলো হয়ে যায়। তো আমি দেখতেছি প্লেনটা উপরের দিকে উঠতেছে, কিন্তু আমার বাচ্চারা সব ঘুমায়া পানি হয়ে গেছে। ওরা মানে এই যে দেখেন, ওরা ঘুমায়া শেষ। একটু পরে আমি নিজেও ঘুমাইছি, এরপর আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজেও ঘুমিয়ে পড়েছিলাম একদম আমাদের বেলজিয়ামে আসা পর্যন্ত। তো এখন আমরা বেলজিয়ামে ল্যান্ড করেছি। এটা ছিল পিছনের রায়ানার, এটা ছিল আমাদের প্লেনটা। তো আমরা এখন বেলজিয়ামে চলে আসছি, মনে হয় 9:45 বাজে। আর আমার বাচ্চাদের এক একটার মুড ওয়াও, ওরা সবগুলো রাগান্বিত ছিল, কারণ ভালো করে ঘুমাতে পারেনি। তারপর আমি কিছু বলিনি, আমি বলেছি যে ওকে বাসায় গিয়ে তোমরা নাস্তা করবা। তো যাই হোক, এখান থেকে আমরা লাগেজের নেওয়ার জন্য চলে আসছি। লাগেজটা আসলে খুবই তাড়াতাড়ি চলে আসছিলো, যেহেতু ইউরোপের ফ্লাইট। আসলে ইউরোপের ফ্লাইট হলো ওরা বেশি লেট করে না, খুবই তাড়াতাড়ি লাগেজগুলো দিয়ে দেয়। এইটা আমার কাছে ভালো লেগেছে, মানে ট্রাভেল করার জন্য খুবই সহজ ইউরোপটা। তো যাই হোক, এখানে লাগেজটা চলে এসেছে, আর আমি তো লাগেজে করে কিছুই আনি নেই, জাস্ট শুধু মনে হয় 5 কেজি পোলাওর চাল আর খেসারির ডাল এনেছিলাম। তা আমার মেয়েরা সব, ছেলে মেয়ে ঘুমে সব কাতর হয়ে আছে। বাসায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুমিয়েছি অবশ্য। তো বাসায় তো আর আমাদের জন্য কেউ রান্নাবান্না করে রাখেনি, এর কারণে এখান থেকে খাবার কিনে নিয়ে গেছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম টানা ঘুম দিয়েছি সারাদিন। ঘুম দেওয়ার পর বিকেলবেলা ঘুম থেকে উঠেছিলাম। তো সেদিনটা আসলে খুবই হ্যাট্রিক গিয়েছিল, মানে কি বলবো, ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর আমাদের বেলজিয়াম আসার পর আমাদেরকে যিনি দিয়ে আসছিলেন বেলজিয়ামের এয়ারপোর্টে, ওই ট্যাক্সি ড্রাইভার, উনি আবার এসেছেন আমাদেরকে পিক করার জন্য। উনি খুবই খুবই ভালো, উনি মানে কী যে বলবো, এত ভালো ছিল। তো উনি আমাদেরকে বলে রেখেছে যে যখন আপনারা আসবেন তখন আমাকে কল দিলেই হবে। তো উনি আমাদেরকে এয়ারপোর্ট একদম ভিতর থেকে পিক করার জন্য আসছে, একদম ফ্যামিলির মতো মনে হচ্ছিলো যে আমরা তার ফ্যামিলির কেউ একজন। নর্মালি ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু কখনোই আসে না ভিতরে, কিন্তু উনি আমাদেরকে একদম ভিতর থেকে পিক আপ